মহিলাদের 2-3 বার গর্ভপাত হয়ে যায় অকারণেই। ভুল পশ্চার কি বডি পেইনের কারণ হতে পারে? নিঃসন্দেহে। ব্যথা না থাকলেও কি রেগুলার এক্সারসাইজ করা দরকার? ব্যথা না থাকলেও রেগুলার এক্সারসাইজ করা দরকার। আমাদের অস্থিসন্ধি যেহেতু আমাদের দূষিত খাদ্যাভ্যাস, এটাকে অটোমেটিক্যালি সারানোর জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে। ফাইব্রোমায়ালজিয়াটাই বেসিক্যালি আনএক্সপ্লেইন ব্যথার সবচেয়ে বড় কারণ ওয়ার্ল্ড ওয়াইড। আর একটা হলো যক্ষা, আর একটা হচ্ছে এসএলই। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্টস লাইফ ইজ বিউটিফুলের সিজন 2-তে, পাওয়ার্ড বাই দ্য স্কলারও। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমাদের শরীরে কখনো কখনো অনেক দিন ধরে ব্যথা থাকে। আমরা কি বলি, অহেতুক ব্যথা হচ্ছে আমাদের হাঁটুতে, আমাদের কোমরে কিংবা গোড়ালিতে। কিন্তু এই ব্যথার পেছনে কিন্তু অনেক বড় কোনো কারণ লুকোনো থাকতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় অকারণ ব্যথা, শরীরের লুকোনো সমস্যার সংকেত। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার মঞ্জুরে খোদা, ইন্টারভেনশনাল বাত ব্যথা ও রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ এবং বঙ্গকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা বলছিলাম অহেতুক পেইন। আমরা যদি মেডিকেলের ভাষায় বলি আনএক্সপ্লেইনড পেইন। এই অকারণ ব্যথা বলতে আমরা কি বুঝি? অকারণ ব্যথা আসলে এটা অকারণ না, মানে কোনো না কোনো কারণ থাকে যেটা লুকোনো থাকে, অনেক সময় কনসিল্ড থাকে বা দীর্ঘমেয়াদে এটা মানে সঠিক পরীক্ষা বা সঠিক চিকিৎসকের দ্বারা অনেক সময় এটা ডায়াগনোস হয় না। এই জন্য আমরা অকারণ ব্যথা বলছি। এটা অনেক কারণ আছে। বিশেষ করে শরীরে আপনার ধরুন যদি কোনো যদি কোনো প্রদাহ থাকে, ইনফ্লামেশন, আমরা বলি যে শরীরে যদি শ্বেতকণিকা যদি কোনো ত্রুটি থাকে, লাইক রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি, যেটা আমরা বলি অটো ইমিউন সমস্যা, অনেক সময় এটা সাইলেন্টলি থাকে। অটো ইমিউন সমস্যা আমরা খেয়াল করি না। বৃহৎ কোনো ব্যথা বা কোনো অস্থিসন্ধির যদি কোনো সমস্যা না হয় বা আমাদের যদি চলাফেরা বা দৈনন্দিন লাইফস্টাইল কোনো সমস্যা না হয়, আমরা কিন্তু খেয়াল করি না। সেটা অটো ইমিউন সমস্যা, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি, সেটা অস্থিসন্ধিগুলোকে প্রদাহযুক্ত করে তোলে, রক্তনালীগুলোকে প্রদাহযুক্ত করে তোলে এবং অস্থিসন্ধির ভেতরে যে কার্যক্ষমতা সেটিকে হতে দেয় না এবং সেখানে ব্যথা উৎপাদন হয়, ফোলা উৎপাদন হয়। আবার আনএক্সপ্লেইনড বিভিন্ন ধরনের সিমটম হতে পারে, চুল পড়া, মুখে ঘা, ত্বকে র্যাশ, সোরিয়াসিস, এটা অনেক সময় আমরা খেয়াল করি না। আবার ধরুন যে এটা ছাড়াও আবার আরেক ধরনের আনএক্সপ্লেইন ব্যথা আছে, যে দীর্ঘমেয়াদী কোনো ধরনের ব্যথার চিকিৎসা হচ্ছে না বা মানসিক কোনো বিষণ্ণতা আছে, এখানে ফাইব্রোমায়ালজিয়া হয়। এটা হলো ফাইব্রোমায়ালজিয়া। সেটা হচ্ছে যে মাসল পেইন হতে পারে এবং মাসল পেইনগুলো কোনো চিকিৎসক বাতের অনুসন্ধান করে কারণ নির্ণয় করার সময় শেষমেশ দেখা যায় যে মানে ব্যথার কোনো সমস্যা থেকে, অর্থাৎ যেটা বলা হয় যে লিকি গাট, আমাদের অন্ত্রনালীর কোনো ত্রুটি, যেমন ধরুন যে দীর্ঘমেয়াদী কোনো আমাশয় বা ঘন ঘন আইবিএস বা আইবিডি যদি সমস্যা থাকে, অন্ত্রনালীর প্রদাহ, যেখানে মলত্যাগজনিত কোনো সমস্যা দেখা যেতে পারে, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য অথবা দীর্ঘমেয়াদী লুজ স্টুল, ঠিক আছে। তো এটার ফলে দেখা যাচ্ছে যে গাট ব্রেন অ্যাক্সিস, আমাদের যে মানে মস্তিষ্কের সাথে অন্ত্রনালীর একটা সম্পর্ক আছে, এর ফলে ফাইব্রোমায়ালজিয়া তৈরি হয় এবং এর ফলে কিন্তু আনএক্সপ্লেইন পেইন হয়, বিভিন্ন গিরায় ব্যথা, মাসেলের ব্যথা, মাসল শক্ত হয়ে যাওয়া, ঠিক আছে, এবং বসে থাকলে ব্যথা হয়। এটা কিন্তু একটা ফাইব্রোমায়ালজিয়ার একটা সংকেত। শীতকালে কোন রোগগুলো বাড়ে? এটা যেমন যে আমাদের খাদ্যাভ্যাসের ত্রুটির কারণে সময় ইউরিক অ্যাসিডের ব্যথা বাড়ে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা বাড়ে। আবার অস্টিওআর্থ্রাইটিস, অস্থিসন্ধির ভেতরে যে তরল শুকায় যায় বা অস্থিসন্ধির ভেতরে কার্টিলেজ ক্ষয় হয়, এটার ব্যথাটাও বাড়ে। আর বর্ষাকালে মূলত রিউমাটিজম বা অটোইমিউন যে সমস্যাগুলো, অটোইমিউন ডিজিজগুলো বাড়তে পারে। যেমন লুপাসের ব্যথা, এসএলই আমরা বলি, এটা মহিলাদের একটা বিশেষ আর্থ্রাইটিস বা বাত। এটার ফলে অনেকে আমরা আনএক্সপ্লেইন, যেটা বললেন যে কোনো কারণ ছাড়া ব্যথা উৎপাদন হয়। ব্যথা ছাড়াও এসএলই হতে পারে। অনেক সময় দেখা যায় মহিলাদের 2-3 বার গর্ভপাত হয়ে যায় অকারণেই, অ্যাবর্শন হয়। আবার তাদের কিন্তু ফেসেও একটা কিন্তু র্যাশ, ওটা তো দেখা যায়, যেটা সংকেত দেখা যায় যে বাটারফ্লাই, এটা আনএক্সপ্লেইন না, এটা তো সহজে মানে এটা বোঝা যাচ্ছে। আবার কিন্তু পরবর্তী দিকে দেখা যায়, এটা শুরুতে থাকে না। শুরুতে দেখা যায় অনেক ক্ষেত্রে যেটা লুপাসের আনএক্সপ্লেইন কোনো কারণে জ্বর হচ্ছে, ওজন হ্রাস হচ্ছে, মুখের ভেতরে ঘা হচ্ছে, চুল মাত্রাতিরিক্ত পড়ছে, ঠিক আছে। আবার অনেক সময় কিডনি দিয়ে প্রোটিন যায়, আমরা বলি যে প্রোটিন ইউরিয়া, প্রস্রাবে প্রচুর ফেনা হতে পারে। আর একটা যেটা হয় যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যে মানে প্রেগন্যান্সির পরে এই প্রেগন্যান্সিটা স্টে করে না, 2-3 বার আনএক্সপ্লেইন কারণে অ্যাবর্শন বা গর্ভপাত হতে পারে। এটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আচ্ছা, এই যে অ্যাডভান্স ডায়াগনোসিসের যে ইনভেস্টিগেশনস গুলো, যেমন এমআরআই, সিটি স্ক্যান, সেগুলো দিয়ে কি ফাইব্রোমায়ালজিয়া ধরা পড়ে? না, অ্যাডভান্স ডায়াগনোসিসের জন্য যে ফাইব্রোমায়ালজিয়া হলো ইটস এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে যখন আপনি প্রপার যে আপনার শরীরে অটো ইমিউন সমস্যা আছে কিনা। অটো ইমিউন সমস্যার অনেক ধরনের চেকআপ এখন রয়েছে, এখন অ্যাডভান্স ল্যাবরেটরিতে সবই করা সম্ভব হচ্ছে। এগুলো করার পরে যদি দেখা যায় যে গাট ব্রেন, আমরা এখন গাট টেস্ট করতে পারি, যে গাটের মাধ্যমে যে ব্যাকটেরিয়াল স্টুল অ্যানালাইসিসের মাধ্যমে আইদার স্টুলে যদি একটা ব্যাড প্রোটিন যায়, ক্যালপ্রোটিন
ক্যালপ্রোটেক্টিন বলি আমরা, স্টুলে সেই ক্যালপ্রোটেক্টিন মাপা যায়, অথবা স্টুলে আপনার হলো স্টুলের যে ব্যাকটেরিয়াল অ্যানালাইসিস সেটা করা যায়। এবং অধিকাংশ ক্ষেত্রে যখন সকল অটো ইমিউন সমস্যাগুলো নেগেটিভ আসে, সমস্যা পাওয়া যাচ্ছে না, তখন শেষমেশ যখন তার এই স্টুল অ্যানালাইসিসটা হয়, তারপরে এটাকে ফাইব্রোমায়ালজিয়া হিসেবে ডায়াগনোসিস করা হয়। আচ্ছা, একটু ব্যথার ধরনের দিকে আসি। একটু চাপ দিয়ে ব্যথা করছে, কিংবা মনে হচ্ছে যে কেউ ছুরি দিয়ে আঘাত করছে, ব্যথাটা এরকম পেশেন্টরা আসলে, সো এরকম এক্সপ্লেনেশন থেকে কি ব্যথা এবং ডিজিজটা আলাদা করা যায়? আলাদা করা যায়। যেমন ধরুন যে কিছু ব্যথা আছে যারা স্ট্যাবিং পেইন, আমরা এটা যদি জয়েন্ট মানে মাসকুলার অস্থিসন্ধির ব্যথা থাকে, সেটা হলো যদি আপনাদের আঘাতজনিত একটা ব্যথা থাকে, ঠিক আছে। আরেকটা আছে যেটা হলো যে সকালে ওঠার পরে হবে, সেটা হলো আমরা বলি যে এই পেইনটা যেটা টাইট ইনফ্লামেটরি পেইন, জয়েন্ট ফোলা সহ থাকে, অস্থিসন্ধি ফুলতে পারে, ফোলা থাকে এবং টাইটনেস অনুভূত হয়, ঠিক আছে, অস্থিসন্ধি ভাঁজ করতে পারে না, ঠিক আছে। সো এটা এক ধরনের টাইপ। আবার ধরেন যদি আপনার আছে যে বার্নিং পেইন, ঠিক আছে, বার্নিং পেইনটা হচ্ছে সাধারণত নিউরোপ্যাথি বা স্নায়বিক ব্যথা, ঠিক আছে, যে জ্বলুনি সহ ব্যথা। সো স্নায়বিক ব্যথা বা হাত পায়ে ঝিঝি আসতে পারে, এক একজন এক কেউ অবোধ অনুভব করে, ঠিক আছে। তো এগুলোর টাইপ অনুসারে আমরা রোগের বিন্যাসটা আমরা আলাদা করি। আচ্ছা, আমি একটু ঘাড়, কাঁধ এবং কোমরের ব্যথা নিয়ে একটু কথা বলতে চাই, যেটা এখন আমার মনে হয় কম বেশি সবাই ভুগে থাকে এবং দীর্ঘমেয়াদী সমস্যাটা। কারণ আমরা বসে কাজ করি, কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করি, কম্পিউটারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, কিন্তু এই সমস্যাগুলো, ব্যথাগুলো কিন্তু আর সর্ট আউট হচ্ছে না। দীর্ঘদিন পেইন কিলার খাই, পেইন কিলার খেলে হয়তো কমছে, কিন্তু তারপরে কিন্তু একটা ভালো সমাধান আছে। সেটা হলো যে আপনার এটা আমরা যে ডেইলি লাইফস্টাইলে যে জীবনাচরণের যে ত্রুটি আছে, যে আমরা যে দীর্ঘক্ষণ যখন ডেস্ক জব করছি বা দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি বা কোনো কিছু আমরা পেশাগত কাজ করছি, এগুলোর ফলে আমাদের জয়েন্ট সন্ধি, অস্থিসন্ধিগুলো স্ট্রেচিং হচ্ছে না। তো নির্দিষ্ট বিরতি অন্তর কিন্তু অস্থিসন্ধিকে স্ট্রেচিং করাইতে হয়। তো সেটার জন্য আপনার অস্থিসন্ধিকে নির্দিষ্ট বিরতি অন্তর আপনাকে স্ট্রেচিং হবে। সবসময় আপনি জিমে ভর্তি করতে পারবেন তা হয়তো নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে যে প্রতি ঘন্টা দেড়েক পর ইউজুয়ালি বই পুস্তকে বলা যায় এভরি 45 মিনিটস বা 1.5-2 ঘন্টার মধ্যে আপনার জয়েন্ট অস্থিসন্ধিকে আপনি নড়াচড়া করাইতে হবে, নরণক্ষম করতে হবে, স্ট্রেচিং করতে হবে। স্ট্রেচিং মানে বিশেষ কিছু আপনার শারীরিক কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আপনি অফিসে বসে, অফিসের কাজের ফাঁকে, লাঞ্চের ফাঁকে বা বাসায় ফেরার পরে এটা করা সম্ভব, ঠিক আছে। তো এটা যদি করে, আরেকটা বিষয় হলো অতিরিক্ত ওজন বা মুটিয়ে যাওয়া। আরেকটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যে কিন্তু কৃষি দূষণ, স্পেসিফিক্যালি যেটা আমাদের বলি যে ক্যাটেল কালচারে, যেখানে আমরা মাছের চাষ বা পশুপালনে দেখা যাচ্ছে যে কিছু ফিড খাওয়ানো হচ্ছে, এগুলো রাসায়নিক যুক্ত, ট্যানারির বর্জ্য, ঠিক আছে, বায়ু দূষণ, পানি দূষণ এবং পানিতে ভারী ধাতুর উপস্থিতি, এগুলোর ফলে বেসিক্যালি এখন লার্জ নাম্বার অফ পেশেন্ট যে বাড়ছে, এটা কিন্তু মূলত দূষণের ফলে। অনেকে আছে এই টক্সিনের প্রভাবে বা সঠিকভাবে নাড়িতে সঠিক ব্যাকটেরিয়া নেই, প্রোবায়োটিকের অভাব, এই কারণে কিন্তু এটা তখন লক্ষণ প্রকাশিত হয় এবং দেখা যাচ্ছে অনেক সিভিয়ার লক্ষণ প্রকাশিত হয়। তো এগুলো যেটা আপনি বলেন যে ঘাড় ব্যথা বা এগুলো, যেটা একটা আছে লাইফস্টাইলের সমস্যা, একটা আছে ওয়েট গেইন, আরেকটা হচ্ছে খাদ্যের ত্রুটি বা দূষণ। এটা আমাদের অর্গানিক খাদ্য খেতে হবে। অর্গানিক খাদ্য খাওয়ার আমি আপনাকে কিছু সহজ নিয়ম আমি বলছি। যেমন ধরুন যে আপনি বাজার থেকে যে সবজি এবং ফল কিনে আনছেন, এগুলো সবগুলাই কোনো না কোনো ভাবে এটা আপনার দূষক আছে বা এর মধ্যে পলিউট্যান্ট আছে। এটা যদি আপনি ভিজিয়ে রাখেন, ভিনেগারে 10 মিনিট ভিজিয়ে রাখেন, তারপরে সেটাকে সেদ্ধ করেন, তাহলে কিন্তু এটা অনেকাংশেই পলিউট্যান্ট থেকে চলে যায়। আচ্ছা, আমরা ঘাড়, কাঁধ আর কোমর ব্যথায় আবার একটু ফিরে আসি। তো অ্যানকাইলোজিং স্পন্ডালোসিস, এটা ছেলেদের মধ্যে আমরা বলি যে প্রিভ্যালেন্স বেশি। আগে যেটা দেখতাম যে 40-এর পর কিংবা অ্যারাউন্ড 40 ইয়ার্স এটা প্রিভ্যালেন্স অনেক বেশি ছিল। এখন কি অবস্থা? হ্যাঁ, এখন দেখুন এটা অনেক আমরা অ্যাজ লো অ্যাজ এটা আমরা 18-20 বছর বয়সে আমরা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস পাচ্ছি, HLA-B27 বা আরো অনেক ধরনের জিন অ্যাক্টিভ হচ্ছে। তো সেটা আমরা দেখছি যে ওই শিশু কিশোরদের আরেকটা বাত হয়, সেটা হলো জুভেনাইল আর্থ্রাইটিস, কিশোর কিশোরীদের হচ্ছে। তো এটা থেকে পরবর্তীতে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস মানে হয়ে যায় এবং এটা দেখা যায় যে শুধু যে 40-এ হচ্ছে তা না, এটা আরো অগ্রিম হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে আনএক্সপ্লেইনড কোমর ব্যথা থাকে, যেটা কোনো এক্সারসাইজ করলে ভালো লাগতে পারে, কিন্তু বিশ্রামে থাকলেই সেটি বেড়ে যায়। এই পেশেন্টদের ক্ষেত্রে কি করা, তাদের ট্রিটমেন্টটা কি? এখন অ্যাডভান্সড বায়োলজিক এসে গেছে এবং যদি রোগী সঠিক সময়ে উপস্থিত হতে পারেন, তাহলে আমরা পার্টিকুলারলি HLA-B27টাকে মানে বন্ধ করার জন্য বা তার যে টি সেলের সমস্যা, ইমিউন সিস্টেমের সমস্যা, মেরুদণ্ড, বিভিন্ন বায়োলজিক্যাল এজেন্ট, হ্যাঁ এখন বায়োলজিক্যাল এজেন্ট এসে গেছে। অস্থিসন্ধি যদি জোড়া লেগে যায়, তো সেটা খোলার জন্য আমরা রোগীর বডি থেকে আমরা কিছু রিজেনারেটিভ উপাদান সংগ্রহ করি, আমরা বলি যে পুনরুজ্জীবনী ক্ষমতা সম্পন্ন রক্তরস বা মাইক্রোফ্যাট, এগুলো দিয়ে তার স্যাক্রোআইলাইটিস মানে কোটিটা যদি জোড়া লেগে যায়, অস্থিসন্ধি সে নড়াতে পারে না, কোমর নইতে পারে না, কোমর ফিক্সড হয়ে গেছে, বা ধরুন যে সে
নিচু হয়ে কিছু উঠাতে পারে না, সে ঘাড় ঘুরাইতে পারে না, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা অস্থিসন্ধিটাকে লুজ করি, এটাকে বলে বায়োলজিক্যাল এজেন্ট, আর কিছু রিজেনারেটিভ মেডিসিন দিয়ে সেই অস্থিসন্ধির যে টাইট হয়ে যায় অংশটা এটাকে ওপেন করে দেওয়া যায় বা কোনো ধরনের সার্জারি ছাড়াই। তো সেক্ষেত্রে রোগীরা আবার স্বাভাবিকভাবে তারা আবার চলতে পারে। আর যদি একদম অস্থিসন্ধিটা যদি একদম হার্ড হয়ে গেলে, দেখা যায় অস্থিসন্ধি একেবারে ফিক্স হয়ে গেছে, ইন দ্যাট কেসও আমরা তাদেরকে অস্থিসন্ধি পুরোটা খুলতে না পারলেও আমরা তাদেরকে ব্যথামুক্ত জীবন দিতে পারি। এই যে আনএক্সপ্লেইনড পেইন, অনেক সময় দেখা যায় যে তাদেরকে টেস্ট করলে দেখা যায় যে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, কিন্তু তার অনেক দিন ধরে হয়তো ব্যথা ছিল শরীরে, কিন্তু ক্যান্সারটা হয়তো একটা জায়গায় লোকালাইজ ছিল, যখন সারা শরীরে ছড়িয়ে গেল তারপরে কিন্তু তার ব্যথাটা শুরু হলো, বোন পেইন শুরু হলো, তারপরে গিয়ে ডায়াগনোসিস হলো ক্যান্সার। এবং এক্ষেত্রে সচেতনতা কতটা জরুরি? হ্যাঁ, যেমন ধরুন যে আমরা তো এটা তো ক্যান্সারের কিছু আপনার রেড ফ্ল্যাগ সাইন থাকে, যে অনেক সময় এটা ফুসফুস থেকে হাড়ে ছড়ায়, ঠিক আছে, বা স্পেসিফিক্যালি যদি প্রস্টেট থাকে, প্রস্টেট ক্যান্সার থেকে হাড়ে ছড়ায়, ব্রেস্ট থেকেও ছড়ায়, আবার ব্রেস্ট থেকেও ছড়াইতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি আপনার কোনো স্পেসিফিক কোনো অর্গানে যদি দেখেন যে আপনার স্পেসিফিক কোনো গোটা হচ্ছে বা অস্বাভাবিক কোনো স্ট্রাকচার বা চামড়া কুঁচকে যাচ্ছে, আবার ধরুন যে আপনার ওজন হ্রাস হচ্ছে, ঘন ঘন জ্বর থাকছে, জ্বরের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এইটা সচেতন হতে হবে। এবং যেটা বলেন যদি বোন এটা মেটাস্টেসিস করে বা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখন আপনার অ্যাডভান্স যে আমাদের বায়োলজিক ট্রিটমেন্ট আছে, আমরা এই মেটাস্টেসাইজিং যে ক্যান্সার সেটাকেও কিন্তু চিকিৎসা করা সম্ভব হচ্ছে। আমার স্কোপে যেটা আমরা করি সেটা হলো যদি ব্যথাটা এরকম মাল্টিপল জয়েন্ট পেইন থাকে, এখন কিন্তু সে ধরনের রোগীদেরকে কিন্তু ব্যথানাশক খাওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে এখন মডার্ন যেটা আপনার আমরা বলেছি যে হাড়ের ক্ষয়ের রোধের জন্য স্পেশাল অ্যান্টিবডি আছে, আমরা বলি ডেনোসুম্যাব, আমরা ডেনোসুম্যাব ব্যবহার করি। তো সেটির ফলে দেখা যাচ্ছে যে কোনো ঔষধ ছাড়াই তাকে ব্যথাটা কমানো যায় এবং রিজেনারেটিভ মেডিসিন ইউজ করা হয়। তার ফলে অস্থিসন্ধি যদি ক্ষয় হয়ে থাকে, ইভেন বোনের মধ্যে যদি কোনো আমরা বলি যে বোন ইডেমা, মানে বোনের মধ্যে পানি জমার যে প্রবণতা, সেটিকেও এখন রিভার্স করা যাচ্ছে। আচ্ছা, রিজেনারেটিভ মেডিসিন নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু আপনিও বলেছেন। আর রিজেনারেটিভ মেডিসিন বলতে কি বোঝায় এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি কার্যকর? আচ্ছা, রিজেনারেটিভ শব্দের অর্থ হচ্ছে আবার পুনরুজ্জীবনী। কোনো অর্গানের যদি স্বাভাবিক যে গাঠনিক ত্রুটি থাকে বা কার্যক্ষমতা নষ্ট হয়, সেই অর্গানের যে সেলগুলো সেগুলোকে আবার নতুনভাবে মাদার সেল থেকে আবার রিপ্লেস করা যায়, বা ওই যে প্রত্যেক অর্গানেই কিন্তু মাদার সেল থাকে, সেগুলো সুপ্ত থাকে, ওই মাদার সেল থেকে আবার ওই অর্গানের যে গাঠনিক ত্রুটিটা সেটা সরিয়ে অর্গানকে আবার নতুনভাবে পুনরুজ্জীবন দেওয়া যায়। যেমন ধরুন যে অস্থিসন্ধির ক্ষয়ে যে কার্টিলেজ থাকে, হাড়ের উপরে আবরণ থাকে, কার্টিলেজ থাকে, সেটি পাতলা হয়ে যেতে পারে। আবার ধরুন যে আপনার স্পেসিফিক কোনো জয়েন্টে বা ত্বকে যদি কোনো সোরিয়াসিস আছে, যেখানে ওই সেলটা বারবার চুলকাচ্ছে বা মারা যাচ্ছে না, সোরিয়াসিসের প্যাচ আছে, যে সোরিয়াসিস লাল হয়ে গেছে বা সাদা আবরণ হয়ে গেছে। আবার ধরুন যে কোনো লিভারে কোনো সেল ফাইব্রোসিস হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে। তো এই ধরনের সেলগুলোকে যদি সঠিকভাবে সঠিক মাদার সেলটা সংগ্রহ করে যদি আবার সেই অর্গানে প্রয়োগ করা হয়, পার্টিকুলারলি কিন্তু আমরা অ্যান্টি এজিংয়েও ব্যবহার করি। বয়স তো সাংখ্যিকভাবে কমানো যায় না, কিন্তু বয়সের যে লক্ষণগুলো আছে সেগুলো হ্রাস করা যায়। তো এই জন্য আমরা যে মাদার সেল ইউজ করি সেটা রোগীর শরীর থেকেও নেওয়া যায়। আবার আম্বিলিক্যাল কর্ড, মানে অ্যালোজেনিক যেটা বলা হয়, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যে নাভিরজ্জু থাকে, আমরা যেটা বলি যে মায়ের প্লাসেন্টা বা ফুল, সেই আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু থেকেও কোষ সংগ্রহ করা যায়। সো এটা আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন ল্যাবে প্রসেস করতে হয়। প্রসেস করে সেই কোষ থেকে আমরা বিষক্রিয়া অপসারণের পরে সেই বিশুদ্ধীকৃত কোষকে আমরা যদি মানব শরীরে স্থাপন করি, তাহলে সেটি আবার ওই যে অঙ্গে স্থাপন করা হচ্ছে সেই অঙ্গের আবার কার্যক্ষমতাটা ফিরে আসছে। এটা কি এখন এই যে হাড় ব্যথা, কোমর ব্যথায় ব্যবহৃত হয়? হ্যাঁ, এটা খুব কমন। এখন আমরা এটা বিগত 3-4 বছর থেকে আমরা এটা খুব কমনলি ব্যবহার করছি, বিকজ এটা FDA অ্যাপ্রুভাল এটা এসছে যে রোগীর শরীরের স্পেসিফিক উপাদান অটোলোগাস, মানে যার সমস্যা তার শরীর থেকে সংগ্রহ করা হবে। আচ্ছা, তাহলে পিআরপি থেরাপিটা চলে আসলো। হ্যাঁ, পিআরপি নিয়ে একটু ডিটেইল শুনতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, পিআরপি আসলে বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে পিআরপি যে সঠিক পিআরপি প্রোডাকশন, মানে পিআরপি উৎপন্ন করা, যেখান থেকে রক্ত থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে রক্তকে বিশুদ্ধীকরণ করে কিন্তু আমরা রক্তের অনুচক্রিকাটা আহরণ করি, এবং এইটা প্লেটলেটসটা, ঠিক আছে। তো এই প্লেটলেটটা কিন্তু এর মধ্যে কিন্তু এটা কিন্তু ম্যাজিক্যাল মলিকুল, এই প্লেটলেটটা। কিন্তু এই প্লেটলেটে যে কারণে অনেক সময় যেটা সমস্যা হয় যে আপনি প্লেটলেট আলাদা করতে গিয়ে আপনি রক্তের যে শ্বেতকণিকা আছে WBC, সেটিকে আপনি পর্যাপ্ত ফিল্টার করতে পারলেন না, ঠিক আছে। তো এই শ্বেতকণিকাগুলোকে আলাদাভাবে আবার ফিল্টার করতে হয়, এবং প্লেটলেট কতটুকু ডোজে আপনি আহরণ করলেন, রক্ত কতটুকু রক্ত নিয়ে আপনি কোন যেমন ধরেন যেটা চুলের মানে চুল পড়ে গেলে চুলের গ্রোথের জন্য, হেয়ার ফলিকুলের জন্য ব্যবহার করছে, কেউ ত্বকের সৌন্দর্যের জন্য করছে, কেউ অস্থিসন্ধির যে ক্ষয় সেটির জন্য ব্যবহার করছে, ঠিক আছে। আবার কোনো লিগামেন্ট ক্ষয়ে গেছে, লিগামেন্ট টান পড়ছে বা লিগামেন্ট ছেঁড়া আছে, সেটির জন্য ব্যবহার করছে। অনেক সময় শোনা যায় যে প্লেয়ার্সরা নিচ্ছে স্পোর্টস ইনজুরিতে নেওয়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এটা নির্ভর করে যে রোগীর শরীরে কতটুকু প্লেটলেট আছে সেটি আগে দেখা, এবং তারপরে পিআরপির একটা সঠিক উপকার দিবে তখনই যদি সঠিক ডোজে দিতে পারে। যেমন ধরুন যে
আমরা জ্বরনাশক হিসেবে প্যারাসিটামল খাই, এবং প্রাপ্তবয়স্কের যে ডোজ তাকে যদি শিশুদের ডোজ দেওয়া হয় তাহলে সেটি কাজ করবে না, অপর্যাপ্ত ডোজ। সেরকম এই প্লেটলেট রিচ প্লাজমারও যে এই প্লেটলেটটা কতটুকু ডোজ আহরণ করতে হবে প্রত্যেকটি রোগের জন্য, লিগামেন্ট ছেঁড়া হোক, ক্ষয়বাত হোক, কোমর ব্যথা হোক, স্পোর্টস ইনজুরি, সব কিছু জন্য আলাদা আলাদা ডোজ আছে। সঠিক ডোজে যদি প্লেটলেট আহরণ করে দেয়া যায় এটি পূর্ণ মাত্রায় কাজ করে, এমন কোনো পার্শ্বক্রিয়া নেই। আচ্ছা, এই রিজেনারেটিভ মেডিসিন কি ভবিষ্যতে সার্জারির বিকল্প হতে যাচ্ছে? রিজেনারেটিভ মেডিসিনের সার্জারির বিকল্প, কিছু ক্ষেত্রে সার্জারির বিকল্প অলরেডি হয়ে গেছে, যেমন পার্শিয়াল টিয়ারের ক্ষেত্রে, আবার ক্ষয়বাতের ক্ষেত্রে, অস্থিসন্ধির যে অস্থিসন্ধির ভেতরে যে তরলটা শুকায় যায় সেই কার্টিলেজ ক্ষয়ের ক্ষেত্রে অলরেডি সার্জারির বিকল্প হয়ে গেছে অনেকাংশে, 60%, 70% ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। আর কিছু ক্ষেত্রে সার্জারির বিকল্প না, সহযোগী, যেমন ধরুন যে নিয়ের লিগামেন্ট যদি এটা হাঁটুর লিগামেন্ট পূর্ণমাত্রায় ছিঁড়ে যায়, বা বিশেষ কোনো কাঁধের আঘাতে লিগামেন্ট পূর্ণমাত্রায় ছিঁড়ে গিয়েছে, বা এমন কোনো বিষয় যেটিকে এখন জোড়া লাগাবার জন্য একটা লিগামেন্ট গ্রাফট ব্যবহার করতে হবে, যেক্ষেত্রে আমরা আর্থ্রোস্কোপি করি, বা না কেটে এখন আর্থ্রোস্কোপি করা হয়, বা অনেক ক্ষেত্রে যদি সার্জারিও করা হয়, তো সার্জারির পরে দেখা যায় ওই অস্থিসন্ধিটা ধীরে ধীরে অস্টিওআর্থ্রাইটিসের দিকে এগিয়ে যায় সার্জারি করার পরও, লিগামেন্ট সঠিকভাবে চিকিৎসা হয়েছে তারপর। তো সেক্ষেত্রে এই রিজেনারেটিভ মেডিসিন সার্জারির সহযোগী হিসেবে কাজ করে। যদি সার্জারিকালীন যদি এই প্লেটলেট রিচ প্লাজমা বলুন, বা চর্বি থেকে সংগৃহীত কোষ বলুন, বা অস্থিমজ্জার কোষ বলুন, এগুলো যদি অস্থিসন্ধির মধ্যে সার্জারিকালীন স্থাপন করা হয়, বা ডিস্ক সার্জারি, কোমরে যে ডিস্ক ক্ষয় হয়, মেরুদণ্ডের যে দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, ডিস্ক ক্ষয় হলে সেখানেও তো সার্জারি করা হয়। তো সেই সার্জারির সময় যদি সেখানে পিআরপি বা এমফ্যাট বা বোন ম্যারোর অস্থিমজ্জার কোষ যদি স্থাপন করা হয়, তাহলে কিন্তু সঠিকভাবে আবার ডিস্কটা আবার তৈরি হতে পারে। সেক্ষেত্রে এখন একটা মডার্ন গাইডলাইন এসে গেছে যে কোন ধরনের ক্ষয় বা কোন ধরনের ইনজুরিতে, কোন ধরনের ব্যথায় কোন রিজেনারেটিভ প্রোডাক্ট ব্যবহার করা হবে, রক্ত থেকে সংগৃহীত হবে না অস্থিমজ্জা থেকে হবে না চর্বি থেকে হবে, ইভেন দাঁত থেকেও সংগ্রহ করা যায়। বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আনএক্সপ্লেইনড পেইনের ক্ষেত্রে যে ডিজিজগুলো দায়ী, মূলত রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে অটোইমিউন ডিজিজেস, তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি, এক্সারসাইজ অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তাদের কি কোনো ভূমিকা আছে? নিঃসন্দেহে, যেমন ধরেন যে অস্থিসন্ধির যখন ক্ষয়টা হয় তখন কিন্তু অস্থিসন্ধির আশপাশে যে মাসেলসগুলা বা যে পেশিগুলো থাকে, লিগামেন্ট, টেন্ডন, এগুলো কিন্তু অনেক ধরনের খিচ ধরে টান, আমরা বলি কম্প্রেশন হয়, অনেক ক্ষেত্রে ধরেন যে ক্র্যাম্প হয়। তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সঠিক ব্যায়ামের মাধ্যমে এই মাসেলগুলোকে লুজ করতে হয়, এবং বিশেষ কিছু ক্ষেত্রে চৌম্বকীয় কিছু আমরা বলি অ্যাডভান্স ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি আছে, শক ওয়েভ আছে, তো এগুলো কিন্তু ব্যবহার করতে হয় ওই এটা ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে। সেক্ষেত্রে ওই জয়েন্টগুলোকে মোবিলাইজ করে, যেমন আপনি একটা নিতে স্টেম সেল প্রদান করলেন, বা হাঁটুর মধ্যে আপনি পিআরপি থেরাপি প্রদান করলেন, হাঁটুর ক্ষয়টি চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু হাঁটুর আশপাশের যে মাংসপেশিগুলো শক্ত রয়ে গেছে বা সেগুলোকে সচল করা যাচ্ছে না, হাঁটুর হাড়টি বাঁকা হয়ে যাচ্ছে, তো ধনুকে আমরা বলি ভ্যারাস, ঠিক আছে। তো এই হাঁটুর হাড়ের যে বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা, বা কোনো মাংসপেশি আমরা বলি ফ্রোজেন শোল্ডার, বা কাঁধের যে উঠাতে পারে না, ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে ব্যায়ামের একটা বিশাল ভূমিকা আছে। এবং শুধু যে হাতে কলমে ম্যানুয়াল এক্সারসাইজ তাই নয়, এক্ষেত্রে কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন ধরুন যে শক ওয়েভ, লেজার, তারপর ধরুন যে আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো এগুলো কিন্তু পার্শ্বক্রিয়া মুক্তভাবে এখন কিন্তু শুধু যে তাকে ওই ম্যানুয়াল এক্সারসাইজ করানো হয় তা না, এখন হাইটেক মেশিনাইজের মাধ্যমে এই ফিজিওথেরাপিগুলো করা হয়, এবং এটা রোগীকে তার স্বাভাবিক জীবন বা স্বাভাবিক যে হাঁটার প্রক্রিয়া সেটি ফিরে পেতে সহযোগিতা করে। প্রতিদিনের কোনো অভ্যাস, লাইফস্টাইল, ফুড হ্যাবিট কি আছে যা আমরা এগুলো অ্যাভয়েড করতে পারি? নিঃসন্দেহে প্রতিদিনের লাইফস্টাইল, যেমন ধরেন যে আমরা র সুগার বা সফট ড্রিঙ্কের যে একদম র সুগার থাকে সেটা আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা ধরেন যে খুব একটা প্রাকৃতিক চিনি আছে, স্টিভিয়া চিনি খুব কম দামে, এটা ন্যাচারাল সুগার। আবার ধরুন যে প্রসেসড ফুড বা আলট্রা প্রসেসড ফুডগুলো আপনি এড়িয়ে চলবেন, যেগুলো অতি ভাজা বা কার্বন হয়ে গেছে, ঠিক আছে। আপনি ন্যাচারাল খাবার, আপনি আপনার প্রতিদিনের খাবারে যদি কিছু কাঁচা হলুদ, কাঁচা আদা, গ্রিন টি ইনভলভ করতে পারেন, ঠিক আছে, কিছু কালো গোলমরিচের গুঁড়ো ইনভলভ করে, এগুলো ন্যাচারাল হার্বস, ঠিক আছে। তো আবার কিছু মোরিঙ্গা, মানে আপনি যদি মোরিঙ্গা মানে সজনে পাতার একটা গুঁড়া বলতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের ন্যাচারাল হার্বস যদি আমরা প্রতিনিয়ত আমাদের ন্যাচারাল খাবারে রাখতে পারি, তাহলে কিন্তু এগুলো নিজেই প্রদাহ হ্রাস করে রাখে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো আপনাকে প্রদাহ হ্রাস করে থাকলে আপনার ব্যথানাশক বা স্টেরয়েডের দরকার হবে না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের একদম শেষে র্যাপিড ফায়ার একটা অংশ আছে, তো যেখানে হচ্ছে খুব একটি ওয়ার্ডে কিংবা একটা সেন্টেন্সের মাধ্যমে উত্তর দিতে হবে। হ্যাঁ, সে অসুবিধা। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, দীর্ঘদিনের ব্যথা কি অবহেলা করা উচিত? না। আচ্ছা, পিআরপি থেরাপি কি সার্জারি? না, এটা অপারেশন নয়, এটা ইন্টারভেনশন। আচ্ছা, ভুল পশ্চার কি বডি পেইনের কারণ হতে পারে? নিঃসন্দেহে। ব্যথা না থাকলেও কি রেগুলার এক্সারসাইজ করা দরকার? ব্যথা না থাকলেও রেগুলার এক্সারসাইজ করা দরকার। আমাদের অস্থিসন্ধি যেহেতু আমাদের দূষিত খাদ্যাভ্যাস, এটাকে অটোমেটিক্যালি সারানোর জন্য অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, ডায়াবেটিস, হাইপারটেনশন ছাড়াও কি হাঁটা জরুরি? প্রত্যেকেরই, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন আছে সপ্তাহে 5 দিন 30 মিনিট।
হাঁটতে হবে। হাঁটার কি একটা নিয়ম আছে, যেমন আমরা 30 মিনিট আস্তে আস্তে হাঁটবো, তারপর ধীরে ধীরে আমরা স্পিড বাড়াবো যেন ঘামটা ঝরে, সেটা কি একটু বলবেন আমাদের এটা? দর্শকদের? আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন হলো সপ্তাহে 5 দিন আপনার 30 মিনিট, এবং ওই 30 মিনিটের মধ্যে আপনার প্রথম 10 মিনিট হলো স্লো জগিং, তারপরে মডারেট, তারপরে হাই যেন ঘাম ঝরে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, তবে যাবার আগে আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে একটা টিপস জানতে চাই। টিপস হচ্ছে আপনার সুস্থ জীবনের জন্য আপনি সঠিক ওজন বজায় রাখুন, সঠিক এক্সারসাইজ করুন, এবং আপনার খাদ্যাভ্যাসটি অর্গানিক বা দূষণমুক্ত রাখার চেষ্টা করুন। এটি হলো ব্যথামুক্ত জীবনের মূল সূত্র। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মনে রাখতে হবে, ব্যথা আমাদের শরীরে কখনোই অহেতুক হয় না, এবং এই ব্যথা আমাদেরকে একটা সতর্ক সংকেত দিচ্ছে যে আমাদের শরীরে কোথাও না কোথাও রোগ লুকিয়ে আছে। আশা করব আপনারা সাবধান হবেন, নিজের প্রতি যত্নশীল হবেন। আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।